হাসিনার বিরুদ্ধে মামলার রায় কবে জানা যাবে ১৩ নভেম্বর। খালেদা জিয়ার আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে যা বললেন নাহিদ। আওয়ামী লীগ ও জামায়াত দুদলই মানবতাবিরোধী অপরাধী। আওয়ামী লীগ পরিবার ত্যাগ করা সেই শ্রাবণ পেলেন ধানের শীষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলার রায় কবে হবে তা জানা যাবে আগামী ১৩ নভেম্বর। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ আজ মঙ্গলবার এ মামলার রায় কবে হবে তা জানানোর তারিখ নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। রায়ের তারিখ নির্ধারণের আগে আজ এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এ মামলার অপর ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিচালক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে মামুন নিজের দোষ স্বীকার করে অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হয়েছেন। আজ এ মামলায় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সমাপনী বক্তব্য দেন। তিনি শেখ হাসিনা ও আসাদুজ্জামানের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেন। পরে আসামি পক্ষের আইনজীবীর বক্তব্যের জবাব দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনিও শেখ হাসিনা ও আসাদুজ্জামানের সর্বোচ্চ শাস্তি চান। এরপর মামলার পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন বক্তব্য দেওয়ার অনুমতি চান। ট্রাইব্যুনাল বলেন এ পর্যায়ে তার বক্তব্য দেওয়ার সুযোগ নেই। তারপরেও তাকে কথা বলার সুযোগ দেন ট্রাইব্যুনাল। অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের বক্তব্যের জবাব দেন আসামি পক্ষের আইনজীবী। পাশাপাশি তিনি শেখ হাসিনা ও আসাদুজ্জামানের খালাস প্রার্থনা করেন। পরে ট্রাইব্যুনাল এ মামলার রায় কবে দেয়া হবে তা আগামী ১৩ নভেম্বর জানানো হবে বলে জানান। আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন গতকাল বুধবার তার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে ৩টি আসন থেকে লড়বেন, সেসব আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কোনো প্রার্থী নাও দিতে পারে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার ৫ নভেম্বর নারায়ণগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান তিনি। ৩০০ আসনেই এনসিপির প্রার্থী দেওয়া বিষয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তবে আমাদের সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের ব্যাপারটা বিবেচনা করব। কবে প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে এ বিষয়ে দলটির আহ্বায়ক বলেন, ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে। বেগম খালেদা জিয়া যে ৩টি আসন থেকে লড়বেন, সেসব আসনে প্রার্থী দেওয়া বিষয়ে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন, ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব এলাকায় প্রার্থী দেব না। এছাড়া সর্বাধিক আসনে আমরা প্রার্থী ঘোষণা করব। এর আগে মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিপক্ষে প্রার্থী ঘোষণা দেওয়া বিষয়ে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি জানান, বেগম খালেদা জিয়ার বিপক্ষে প্রার্থী দেবে না জাতীয় নাগরিক পার্টি। এ বিষয়ে দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম বেগম খালেদা জিয়ার সম্মানার্থে তিনি যে আসনগুলোতে নির্বাচন করবেন সেগুলোতে আমরা প্রার্থী দেব না। তবে আমরা এই সিদ্ধান্তটি এখনও অফিসিয়ালি ঘোষণা করিনি। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড রেদওয়ান আহমেদ মন্তব্য করেছেন, আওয়ামী লীগ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দুটি রাজনৈতিক দল বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ করেছে। মঙ্গলবার ৪ নভেম্বর বিকালে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ মাঠে উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামে এই জামায়াতে ইসলামী বাংলার মুক্তিকামী নিরীহ জনতা মুক্তিযোদ্ধাদের ওপর বর্বরোচিত হামলা করেছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠনে সহযোগিতা করেছে, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। তাদের বিচার এখনও শেষ হয়নি।
জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন, কিন্তু ভুল আর অপরাধ এক কথা নয়। জামায়াত তাদের প্রতিটি অপরাধের কথা উল্লেখ করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। বাংলার মানুষ যদি তাদের ক্ষমা করে তাহলেই তারা ক্ষমা পাবে, না হলে বাংলার মাটিতে তাদের বিচার হবে। অপরদিকে স্বৈরাচার আওয়ামী লীগ ক্ষমতার মসনদ ধরে রাখতে কোটা বিরোধী আন্দোলনে নিরীহ ছাত্র জনতার উপর নির্বিচারে হামলা করে মানবতা বিরোধী অপরাধ করেছে। স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে তার বাহিনী গুলি করে শত শত মায়ের বুক খালি করেছে। তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলার মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না। সাবেক প্রতিমন্ত্রী ড রেদওয়ান আহমেদ আরও বলেন, জামায়াতে ইসলামী নিজেদেরকে ইসলাম দাবি করে, তাদের প্রতীক দাড়িপাল্লায় ভোট দিলে নাকে বেহেশত নিশ্চিত হবে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর উক্তি অনুসারে বলবো, নীল নদের পানি যেমন নীল না, তেমনি জামায়াতে ইসলামীও ইসলাম না। ধর্মকে পুঁজি করে তারা ধর্মপ্রাণ মুসল্লিদের আবেগের সাথে বিশ্বাসঘাতকতা করছে। এই সময় তিনি আগামী নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হয়ে তার নিজ নির্বাচনী এলাকা কুমিল্লা ৭ চান্দিনা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং নিজ দলের প্রতীক পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন রাজনীতিতে যোগ দেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি রনকুল ইসলাম শ্রাবণ। বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ায় পরিবার থেকে বিচ্ছিন্ন হন তিনি। সেই শ্রাবণ এখন লড়বেন ধানের শীষ প্রতীক নিয়ে যশোর ৬ কেশবপুর আসনে। সোমবার ৩ নভেম্বর বিকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে দলের প্রার্থীদের প্রাথমিক তালিকার নাম ঘোষণা করেন। প্রায় এক যুগ পরে গত ২০ সেপ্টেম্বর যশোরের কেশবপুর উপজেলায় নিজ ভূমিতে ফিরে ঘোষণা দেন যশোর ৬ কেশবপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শ্রাবণ। সেদিন বিপুল মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রাবণ বলেন, আমার পরিবার ভিন্ন মতাদর্শের হলেও নির্বাচনে প্রভাব পড়বে না। দলে মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব থাকলেও সবাইকে নিয়ে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে এ আসনটি উপহার দিতে চাই। তিনি বলেন, আমি নির্বাচিত হলে কেশবপুরের বড় সমস্যা জলাবদ্ধতার স্থায়ী সমাধান করতে চাই। কেশবপুরবাসীর মন জয়ে আমি কাজ করব। যে কারণে পরিবার ত্যাগ করেন রনকুল ইসলাম শ্রাবণ। শ্রাবণের গ্রামের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার চিংড়া গ্রামে। ২০০৩ সালে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন তিনি। থাকতেন বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মুহসিন হলে। কিছুদিনের মধ্যেই ছাত্রদল কর্মী হিসেবে হল ও বিভাগের সহপাঠীদের মধ্যে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে সান্ধ্য কোর্সে অধ্যয়নরত থাকায় ২০২২ সালে ছাত্রদলের সভাপতি হয়েছিলেন শ্রাবণ। পরে অসুস্থতার কারণ দেখিয়ে ২০২৩ সালের অগাস্টে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। অবশ্য এর ২ মাসের মাথায় তাকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য করা হয়। শ্রাবণের বাবা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা। তিনি কেশবপুর উপজেলা চেয়ারম্যান ছিলেন। শ্রাবণের বড় ভাই মোস্তাফিজুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সাগরদাড়ি ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। বিদ্রোহী প্রার্থী হওয়ায় তিনি এখন দল থেকে বহিষ্কৃত। আরেক ভাই মুজাহিদুল ইসলাম উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক, আর ছোট ভাই আজাহারুল ইসলাম উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক। আওয়ামী লীগ পরিবারের সন্তান হয়েও রনকুল ইসলাম শ্রাবণ বিএনপির রাজনীতিতে জড়িত হওয়ায় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেননি। পরিবার ত্যাগ করে বিএনপির রাজনীতিতে দৃঢ়তার প্রমাণ দিয়েছেন। এই বছরের ২০ সেপ্টেম্বর প্রায় এক যুগ পরে নিজ জন্মভূমি যশোরের কেশবপুরে ফেরেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণ। দীর্ঘদিন পর এলাকায় গিয়ে তিনি নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন। বিএনপির রাষ্ট্র মেরামতে ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রচারণার অংশ হিসেবে তিনি কেশবপুরে লিফলেট বিতরণে অংশ নেন। এর সময় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর তার নিজ উপজেলায় আসার খবরে মোড়ে মোড়ে ফুল নিয়ে অবস্থান নেন নেতাকর্মীরা। এরপর কেশবপুর থেকে প্রায় ১৫০০ মোটরসাইকেল এবং শতাধিক মাইক্রোবাসে নেতাকর্মীরা তার বহরে যোগ দেন। বহর নিয়ে তিনি লিফলেট বিতরণ করেন এবং বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের হাতে পৌঁছে দেন। জানা গেছে শ্রাবণ কেশবপুর গেলেও তার নিজ বাড়িতে যাননি, এমনকি তার